আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 এ পড়তেছো অথবা যারা ক্লাস 10 এ পড়তেছো অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে তোমাদের রসায়নের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কিন্তু পর্যায় সারণী। সো এই অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে আসলাম এবং আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়টা পর্যায় সারণী, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা একটু কভার করব। আমাদের বেসিক যতটুকু আছে, বইয়ে যতটুকু আছে, আমরা সেই অংশটুকু কমপ্লিট করব। সো এই যে অধ্যায়টা, এই যে পর্যায় সারণী যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলো যদি দেখো, তুমি এমসিকিউ বলো, তুমি সৃজনশীলের কথা বলো, একটু বিগত বছরের একটু যদি দেখো, তাহলে দেখতে পারবা যে প্রতি বছর প্রতিটা বোর্ডে কিন্তু ভাইয়া এখান থেকে সৃজনশীল আসে, আবার এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এই অধ্যায়টা কিন্তু ভাইয়া আমাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো তাই আজকে এই ক্লাসটাতে আমি তোমাদের সাথে পর্যায় সারণীটা একটু সহজভাবে আলোচনা করব, যাতে করে তোমার সবকিছু বইয়ের যতটুকু অংশ আছে সবকিছু যেন তোমার কভার হয়ে যায়। ওকে, আচ্ছা শুরুতে আসি ভাইয়া। এইখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চিত্রের মতো অঙ্কন করছি, তাই না? কিন্তু এখানে আসলে এটা হয়েছে পর্যায় সারণী, কিন্তু এর ভিতরে যে মৌলগুলো আছে সেগুলোর কিন্তু নাম আমি লিখি নাই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এই জায়গাতে এটা আঁকছি। ওকে, আচ্ছা শুরুতে আমাদের জানতে হবে ভাইয়া, তোমাদের বইয়ের শুরুতে কিন্তু আছে যে পর্যায় সারণীর পটভূমি, এই অংশটা আমাদের ফার্স্টে কিন্তু ভাইয়া পর্যায় সারণীর পটভূমিটা কিন্তু জানতে হবে, যেখানে কি বলছে বা এখান থেকে আমাদের কি কি জানতে হবে। তুমি যদি বইয়ের এই অধ্যায়ের শুরুতে যদি যাও, তাহলে কিন্তু দেখতে পারবা যে অনেকজন বিজ্ঞানীর কথা কিন্তু লেখা আছে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানে বিজ্ঞানীর কথা লেখা আছে, তাদের সাল দেওয়া আছে যে কত সালে কে কি করছে, ওগুলো কি মুখস্থ করতে হবে? আমি বলবো মুখস্থ করার দরকার নাই, কারণ ওগুলো ইম্পর্টেন্ট না। কিন্তু তার ভিতরে কথা আছে যে কি ইম্পর্টেন্ট, দেখো ভাইয়া একটু ছোট্ট করে কিন্তু আমি এই জায়গাতে লিখে রেখেছি। এইভাবে এমসিকিউতে ভাইয়া আসতে পারে যে ত্রয়ী সূত্র কে দিছে। দেখো তোমাদের বইয়ে কিন্তু আছে যে ত্রয়ী সূত্র কে দিছে, মনে রাখবা বিজ্ঞানীর নাম হইছে ডোবেরাইনার। নাম কি? ডোবেরাইনার। এই বিজ্ঞানী ডোবেরাইনার সে কিন্তু ভাইয়া এই ত্রয়ী সূত্র দিছে। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে ত্রয়ী সূত্র কে দিছে, তখন কিন্তু তোমার এই নামটা একটু মনে রাখতে হবে। বলতে পারো ভাইয়া ওখানে তো সালও দেওয়া আছে, মনে রাখার দরকার নেই, ঠিক আছে, ওটা লাগে না। তারপরও যারা মুখস্থ করতে পারো তোমরা কইরো, সমস্যা নেই। এরপরে দেখো অষ্টক সূত্র কে দিছে, বিজ্ঞানীর নাম হচ্ছে কিন্তু নিউল্যান্ড। নাম কি ভাইয়া? হচ্ছে কিন্তু নিউল্যান্ড, তিনি কিন্তু অষ্টক সূত্র দিছে। এরপর দেখো পর্যায় সূত্র কে দিছে, বিজ্ঞানীর নাম হচ্ছে ম্যান্ডেলিফ। এই ম্যান্ডেলিফ কিন্তু ভাইয়া পর্যায় সূত্র দিছে। একটু এই নামগুলো তোমার একটু মাথায় রাখতে হবে, এবং কে কোন মানে কি দিছে, কোন সূত্র কে দিছে, এটা একটু তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এছাড়াও এখান থেকে আরেকটা জিনিস আসে তোমার হচ্ছে, বিশেষ করে সৃজনশীলের ক নাম্বারে আসে বা খ নাম্বারে দিয়ে দেয় যে ত্রয়ী সূত্র কি, অষ্টক সূত্রটা কি, এভাবে কিন্তু আসতে পারে। দেখো তোমরা যদি একটু খেয়াল করো ভাইয়া, বিজ্ঞানীর নাম হচ্ছে কিন্তু ম্যান্ডেলিফ। এই ম্যান্ডেলিফ কিন্তু পর্যায় সূত্র দিছে। কি সূত্র দিছে ভাইয়া? পর্যায় সূত্র দিছে। এখন আমাদের একটু জানতে হবে যে পর্যায় সূত্রটা ম্যান্ডেলিফ আসলে কি বলছে। তোমরা যদি একটু বইয়ের দিকে তাকাও, সেখানে কিন্তু লেখা আছে এইভাবে যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তার মানে আমি কিন্তু বলতে পারি বা আমরা কিন্তু বলতে পারি যে ভাইয়া বিজ্ঞানী ম্যান্ডেলিফ যে কথা বলছে পর্যায় সারণীর ক্ষেত্রে, ও কিন্তু অর্থাৎ এই বিজ্ঞানী কিন্তু তোমার পর্যায় সারণীর যতগুলা মৌল আছে এই মৌলগুলোকে কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে। আমার কথা বুঝতে পেরেছো? পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক ভর অনুযায়ী কিন্তু সাজাইছে। অর্থাৎ বিজ্ঞানী ম্যান্ডেলিফ সে কিন্তু পর্যায় সারণীর যতগুলা মৌল আছে এই মৌলগুলোকে কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর কথা বলছে। তাহলে বলতে পারো ভাইয়া এখন তো আমরা বর্তমানে দেখতেছি যে এইখানে পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আছে। তারা যদি প্রথম থেকে শুরু করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে। তাহলে এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী কে সাজাইছে? সো তোমাদের কোশ্চেন থাকতে পারে, রাইট? তোমরা যদি একটু পরের পেজে যাও তাহলে কিন্তু দেখতে পারবা একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে কিন্তু মোসলে। নাম কি? মোসলে। এই মোসলে এই বিজ্ঞানী কিন্তু 1913 সালে, সালটা ছিল হচ্ছে কিন্তু ভাইয়া 1913 সালে। বলো তো ভাইয়া এই সালে কে কি করছে? এর আগের অধ্যায় কিন্তু আমি তোমাদের ক্লাস কিন্তু দিয়েছি, তোমরা কিন্তু সেখানে দেখেছো যে ভাইয়া বিজ্ঞানী বোর, সে কিন্তু বোর পরমাণু মডেল দিচ্ছে কত সালে? সালটা ছিল কত সালে? 1913 সালে। ঠিক এই 1913 সালে বিজ্ঞানী মোসলে তোমার হচ্ছে মৌলগুলাকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছে। ওকে, তাহলে এখন আমি তোমাদের কাছে যদি ছোট্ট একটা প্রশ্ন করি যে ভাইয়া বলো তো তাহলে এই পর্যায় সারণীর ক্ষেত্রে মৌলগুলাকে যে সাজাইছে এখানে কার অবদান সবচেয়ে বেশি? বলো
সো এখানে অবশ্যই আমি যেটা মনে করি, অনেকে বলবে ভাইয়া মেন্ডেলিফের অবদানটা বেশি, কিন্তু আমি যেটা মনে করি মোসলের অবদানটা বেশি। কারণ ও কিন্তু ফাইনালি 1913 সালে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু সাজাইছে, কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিফ ও কিন্তু ভাইয়া পারমাণবিক ভরের কথা কিন্তু বলছে। ওকে, সো আমি আশা করি ভাইয়া আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো যে আসলে এখান থেকে আমাদের কি পড়তে হবে। ওকে, আচ্ছা, এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া পর্যায় সারণীর পটভূমি। তোমরা যদি এতটুকু মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে, এর বাড়তি কিন্তু তোমাদের আর পড়তে হবে না। ওকে, এরপরে আসি কিন্তু ভাইয়া আমাদের এখন কি জানতে হবে। এখন আমরা জানবো যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা আমরা জানবো। দেখো এখন আমরা কি জানবো, যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন এই পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করি ভাইয়া, এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলো কিন্তু এমসিকিউতে দেয়া দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ আমি এই অংশটুকু একটু মুছে ফেলি, কারণ আমাদের একটু জায়গা লাগবে। হ্যাঁ দেখো তাহলে খেয়াল করো। সো আমাদের এখন জানতে হবে যে ভাইয়া পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা আমরা কিন্তু এখন জানবো। হ্যাঁ আচ্ছা, শুরুতে আসি। আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি ভাইয়া বলো তো পর্যায় সারণীতে কয়টা মৌল আছে, তোমরা বলবো এটা তো সিম্পল, 118টা মৌল আছে। আচ্ছা, কিন্তু কয়টা পর্যায় আর কয়টা গ্রুপ আছে বলো তো। দেখো এখানে যদি ভালো করে লক্ষ্য করো, এই জায়গাতে মনে রাখবা এই যে সামনাসামনি যেগুলো, এগুলোকে বলা হয় ভাইয়া পর্যায়। কি বলে? পর্যায় বলে। তাহলে তুমি যদি পর্যায় সারণীর দিকে তাকাও, তাহলে টোটাল কিন্তু ভাইয়া 60টা পর্যায় আছে। কয়টা পর্যায়? 60টা পর্যায়। আর গ্রুপ কোনগুলোরে বলে? এই যে উপর নিচ এগুলোকে বলা হয় গ্রুপ বলতে পারো, বা তুমি কলম বলতে পারো, কারণ কলম কিন্তু এভাবে থাকে, তাই না? এটা তো হয়েছে মার্কার, এই কলম কিন্তু ভাইয়া এরকম থাকে, তাই না? সো তাহলে গ্রুপ কয়টা? গ্রুপ হয়েছে কিন্তু ভাইয়া 18টা। তার মানে আমরা জানলাম যে এই যে দেখো একটু খেয়াল করো, এই যে সামনাসামনি যেগুলো, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তোমার পর্যায়। হ্যাঁ, আর উপর নিচ এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় তোমার হচ্ছে গ্রুপ। ওকে, তাহলে আমি যদি এখন প্রশ্ন করি পর্যায় কয়টা, টোটাল কিন্তু 60টা পর্যায়। দেখো 60টা পর্যায়, আর গ্রুপ হয়েছে কয়টা? গ্রুপ হয়েছে কিন্তু 18টা গ্রুপ। ওকে, এখন এখান থেকে আমাদের একটু এই পর্যায় নিয়ে একটু আলোচনা করতে হবে, বা পর্যায় নিয়ে একটু জানতে হবে, এবং গ্রুপ নিয়ে কিন্তু আমাদের একটু জানতে হবে। দেখো একটু ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করব। শুরুতে আমি পর্যায়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পর্যায় সারণীর যে পর্যায় আছে যেগুলো সামনাসামনি, এগুলো নিয়ে আমাদের একটু জানতে হবে। এইভাবে ভাইয়া এমসিকিউতে আসে, এভাবে তোমাকে দিয়া দিবে যে পর্যায় সারণীতে তোমার হচ্ছে 2 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে, এভাবে দিয়ে দিবে। বিগত বছর একটু যদি এমসিকিউ গুলোর দিকে তাকাও তাহলে বুঝতে পারবা পর্যায় সারণীর 5 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে। দেখো আমরা একটু মিল করে পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের পুরো ব্যাপারটা যেন সহজ হয়। ঠিক আছে, আচ্ছা শুরুতে আসি ভাইয়া, মনে রাখবা এটা হচ্ছে কিন্তু তোমার 1 নাম্বার পর্যায়ে। বলো তো 1 নাম্বার পর্যায়ে কয়টা মৌল? এই একটা মৌল, এই একটা মৌল, হাইড্রোজেন আর হচ্ছে কি হিলিয়াম। তাহলে 1 নাম্বার পর্যায়ে কিন্তু ভাইয়া 2টা মৌল আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে পর্যায় একে কয়টা মৌল আছে? 2টি মৌল আছে, রাইট? পর্যায় একে কয়টা মৌল আছে ভাইয়া? 2টি মৌল আছে। এরপর তুমি খেয়াল করো পর্যায়ে 2 নাম্বার এবং 3 নাম্বারে ভালো করে লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 8টা কিন্তু মৌল আছে। পর্যায়ে 2 নাম্বার এবং 3 নাম্বারে কিন্তু ভাইয়া এই 2 নাম্বারও 8টা, আবার 3 নাম্বার পর্যায়ে কিন্তু ভাইয়া 8টা মৌল আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে পর্যায় 2 ও 3, পর্যায় 2 ও 3-এ কয়টা মৌল আছে? 8টি করে মৌল আছে, রাইট? একটু মিল করে পড়ার চেষ্টা করবা, বেটার হবে। ওকে, তাহলে পর্যায়ে 2 এবং 3-এ ভাইয়া 8টা করে কিন্তু মৌল আছে। আচ্ছা গেল। এরপর আসি ভাইয়া, তুমি পর্যায়ে 4 নাম্বারের দিকে তাকাও, কয়টা মৌল আছে? এখানে যদি একটু তুমি যদি গুনো তাহলে দেখতে পারবা 18টা মৌল আছে। তাহলে পর্যায়ে 4 এবং 5-এ এই 1 2 3 4 5 একটু দেখো 18টা কিন্তু মৌল আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি ভাইয়া যে পর্যায়ে 4 ও 5-এ 18টা কইরা কিন্তু মৌল আছে। কয়টা মৌল আছে ভাইয়া? 18টা কিন্তু কইরা মৌল আছে। ওকে, কিন্তু এখন তোমরা বলতে পারো ভাইয়া তাহলে আমরা তো দেখতে পারতেছি 6 নাম্বার পর্যায়ে এবং 7 নাম্বার পর্যায়ে তো 18টা মৌল আছে, কিন্তু আমি বলবো না, 6 নাম্বার পর্যায়ে এবং 7 নাম্বার পর্যায়ে কিন্তু ভাইয়া মনে রাখবা 32টা মৌল আছে। কয়টা মৌল আছে? 32টা মৌল আছে। বলতে পারো ভাইয়া 32টা মৌল আসলো কোথা থেকে? এখানে তো ঘর দেখতে পারতেছি আমরা 18টা, আপনি 32টা বানাইলেন কেমনে? বুঝলাম না জিনিসটা। খেয়াল করো এইখানে, তুমি যদি খেয়াল করো উপর নিচের দিকে যদি একটু খেয়াল করো, এই যে 3 নাম্বার যে গ্রুপটা আছে, এই 3 নাম্বার গ্রুপে ভাইয়া
তোমরা একটু বই থেকেও চাইলে দেখতে পারো, পর্যায় সারণীটার দিকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবা। 6 নাম্বার পর্যায়ে এইখানে কিন্তু ভাইয়া 15টা মৌল আছে। কয়টা? 15টা। আবার এইখানে কিন্তু ভাইয়া 15টা মৌল আছে। কি বলেছে? অর্থাৎ 3 নাম্বার গ্রুপে এই যে দেখো এইখানে 15টা মৌল আছে, এখানে 15টা মৌল আছে। তুমি বলবো ভাইয়া এখানে 15টা এখানে 15টা থাকে কেমনে? আমি তো দেখতে পারতেছি এখানে একটা মৌল এখানে একটা মৌল। হ্যাঁ দেখো এইখানে যে মৌলগুলো আছে এগুলোকে বলা হয় তোমার ল্যান্থানাইট সারির মৌল। কি বলা হয়? ল্যান্থানাইট সারির মৌল। আর নিচের যেটা আছে এটাকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল। অর্থাৎ এই যে দেখো আমি ছোট্ট করে তোমরা দেখবা পর্যায় সারণীর কিন্তু নিচে এই যে দেখো দুইটা সারি কিন্তু তোমরা দেখতে পারবা। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই দুইটা সারি আসলে কোথা থেকে আসলো বা কোথা থেকে আসলো? হ্যাঁ তাহলে মনে রাখবা এই দুইটা সারিকে বলা হয়, একটা হচ্ছে তোমার ল্যান্থানাইট সারির মৌল, যে মৌলের সংখ্যা একটু যদি গোনো তাহলে দেখতে পারবা 15টা মৌল আছে। আর অ্যাক্টিনাইট সারির মৌল এখানে কিন্তু 15টা আছে। বলতে পারো এখানে দেওয়ার কারণটা কি? অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কি এখানে ওরা দিচ্ছে? দেখো এইখানে 15টা মৌল আসলে বসাইবে কোথায়? জায়গা তো নাই, ঘর আছে একটা, একটা ঘরের ভিতরে কি 15টা মৌল রাখা যায়? রাখা যায় না। সো অবশ্যই 15টা ঘর লাগবে। যেহেতু জায়গা নাই এই জন্য এই যে দেখো এই জন্য এই 15টা মৌল অর্থাৎ ল্যান্থানাইট সারির মৌল আর অ্যাক্টিনাইট সারির মৌল এই পর্যায় সারণীর বাইরে কিন্তু রাখছে। ওকে তাহলে তুমি চিন্তা করো এখন এখানে 15টা এখানে 15টা, তুমি যে কোনো একটা গ্রুপ এই যে 6 নাম্বার না হয় 7 নাম্বার একটু গুনো তো। 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। ইয়েস, তাহলে আমি কিন্তু বলতে পারি ভাইয়া খেয়াল করো পর্যায় 6 ও 7 নাম্বারে কিন্তু তোমার কয়টা করে মৌল আছে? 32টা কিন্তু মৌল আছে। ওকে পারা যাবে। দেখো এখন তোমরা বলতে পারো ভাইয়া এত কঠিন বা এগুলো আমরা কিভাবে মনে রাখবো? এগুলো কিন্তু মনে রাখা একেবারে সিম্পল। আমি নিজেও কিন্তু মুখস্থ করি নাই। তাহলে বলতে পারো ভাইয়া আপনি কিভাবে মুখস্থ রাখলেন? আমি যখন পর্যায় সারণী থেকে কোনো এমসিকিউ আসতো বা সৃজনশীল যদি আসতো, আবার চোখের সামনে এই পর্যায় সারণীতে ভাসতো, মানে জিনিসটা এখন আমি যদি আমার চোখের সামনে কিন্তু ভাসে যে না 1 নাম্বার পর্যায়ে 2টা মৌল আছে এই পাশে ওই পাশে, হ্যাঁ 2 নাম্বার পর্যায়ে 3 নাম্বার পর্যায়ে কিন্তু 8টা করে আছে, তারপর 4 নাম্বার পর্যায়ে কয়টা? 18টা, 4 নাম্বার 5 নাম্বারে 18টা আছে, 6 নাম্বার 7 নাম্বারে 32টা করে আছে। জাস্ট তোমার এগুলো মুখস্থ করার কিছু না ভাইয়া, জাস্ট তোমার একটু পর্যায় সারণীটা যেন তোমার চোখের সামনে ভাসে এইরকম তুমি যদি মনে রাখতে পারো এইভাবে তাহলে কিন্তু দেখবা তোমার কাছে ইজি লাগবে। সো এই গেল হচ্ছে কিন্তু পর্যায়, একটু মিল করে পড়বা। দেখো এখানে 2 এর সাথে 3 এর একটা মানে মিল আছে, 4 এর সাথে 5 এর একটা মিল আছে, 6 এর সাথে 7 এর একটা কি আছে ভাইয়া? মিল আছে। ওকে সো আমার ক্লাস চলতেছে? হ্যাঁ চলতেছে। ওকে সো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া আমাদের পর্যায়, আমরা পর্যায় সম্পর্কে কিন্তু জানলাম। এখন আমরা কি সম্পর্কে জানতে হবে? আমাদের একটু গ্রুপ সম্পর্কে জানবো। দেখো গ্রুপটাও কিন্তু আমরা মিল করে কিন্তু পড়বো। তুমি একটু খেয়াল করো ভালো করে। এই যে দেখো এই যে 1 নাম্বার গ্রুপের দিকে তাকাও, এই যে দেখো কয়টা মৌল আছে এখানে? 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু 7টা মৌল আছে। আবার তুমি যদি 18 নাম্বার গ্রুপের দিকে তাকাও ভাইয়া এখানেও কিন্তু 7টা মৌল আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি শুরুতে যে ভাইয়া গ্রুপ 1 এবং গ্রুপ 1 ও 18তে তোমার 7টি করে মৌল আছে। কয়টি মৌল? 7টি করে কিন্তু ভাইয়া মৌল আছে, রাইট? একটু ভালো করে যদি দেখো গ্রুপ 1 এ 7টা, গ্রুপ 18 কিন্তু 7টা। এরপর খেয়াল করো গ্রুপ 2, গ্রুপ 13 14 15 16 17 প্রত্যেকটাই কিন্তু ভাইয়া 6টা কইরা মৌল আছে। দেখো সম্পর্ক পাইছো না, মিল একটা পাইছো না, এখন কি মুখস্থ রাখতে পারবা না, মনে রাখতে পারবা না? তাহলে আমি কিন্তু এখন বলতে পারি ভাইয়া গ্রুপ 2 এ, গ্রুপ 13 তে, গ্রুপ 14 তে, গ্রুপ 15 তে, গ্রুপ 16 তে, গ্রুপ 17 তে কয়টা? দেখো খেয়াল করো গ্রুপ 2 এ 13তে 14তে 15তে 16তে 17তে কিন্তু ভাইয়া 6টি করে মৌল আছে। কয়টা? 6টা। আর গ্রুপ 1 এবং 18তে কিন্তু তোমার 7টা মৌল আছে। অনেকে বলো ভাইয়া অনেক কঠিন, এগুলো কঠিন না, একেবারে সহজ। একটু নিজের মতো করে জিনিসটা একটু পড়তে হবে, একবার একটু পড়তে হবে এবং এই চিত্রটার দিকে ভালো করে লক্ষ্য করতে হবে। ওকে সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের গ্রুপে মানে 2 13 14 15 16 17 নাম্বার গ্রুপে কয়টা মৌল আছে। এখন দেখো এরপরে আসি কিন্তু ভাইয়া গ্রুপ 3 এ। আমি যদি এখন প্রশ্ন করি ভাইয়া বলো তো গ্রুপ 3 এ কয়টা মৌল আছে? তোমরা অনেকেই বলবা যে ভাইয়া গ্রুপ 3 এ তো 4টা মৌল আমি দেখতে পারতেছি, একটা 4টা। কিন্তু না, আমি কিন্তু বলেছিলাম এখানে 15টা এখানে 15টা, তাহলে 15 15 কত? 30, তারপরে হচ্ছে 31 32, তাহলে গ্রুপ 3 এ কিন্তু 32টা মৌল আছে। কয়টা? 32টা কিন্তু ভাইয়া মৌল আছে। ওকে মনে থাকবে গ্রুপ 3 এ 32টা মৌল আছে। এরপর দেখো গ্রুপ 4 গ্রুপ 5 6 7 8 9 10 11 12 এগুলোতে কিন্তু ভাইয়া 4টা করে মৌল আছে।
তাহলে আমি কিন্তু এখন বলতে পারি যে ভাইয়া গ্রুপ কত থেকে কত পর্যন্ত, গ্রুপ 4, 5, 6 বলো, 7 বলো, 8 বলো, সো এতগুলো না লিখে আমি লিখতে পারি গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত। তাহলে কয়টা কয়টা মৌল আছে ভাইয়া? 4টি করে মৌল আছে, মনে থাকবে। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে কিন্তু তোমার পর্যায় সারণীর কিন্তু বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যতটুকু জানতে হবে এমসিকিউ পাওয়ার জন্য, সো আমরা কিন্তু কভার করে ফেললাম। ওকে, আমাদের কিন্তু সৃজনশীলও কিন্তু হেল্প হবে। এখন আসি ভাইয়া, অনেক সময় এমসিকিউতে আসে ল্যান্থানাইট সারির যে মৌলটা কত পারমাণবিক সংখ্যা থেকে কত পারমাণবিক সংখ্যা পর্যন্ত, এরকম অনেক সময় দেখবা এমসিকিউ কিন্তু আসে। আবার তোমরা দেখবা যে ভাইয়া অ্যাক্টিনাইট সারির যে মৌল আছে এগুলো কত পারমাণবিক সংখ্যা থেকে কত পারমাণবিক সংখ্যা পর্যন্ত। ঠিক আছে, তাহলে মনে রাখবা ভাইয়া ল্যান্থানাইট সারির মৌলটা এটা কিন্তু 57 থেকে অর্থাৎ 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। ঠিক আছে, 57 থেকে ভাইয়া 71 পর্যন্ত। ওকে, এটা হচ্ছে কিন্তু তোমার ল্যান্থানাইট কিন্তু সারির মৌল। আবার অ্যাক্টিনাইট সারির মৌলের ক্ষেত্রে 89 থেকে 89 থেকে 103 পর্যন্ত। এটা একটু যদি মনে রাখতে পারো তাহলে এমসিকিউর জন্য তোমার সুবিধা হবে। ওকে, সো আমি আশা করি ভাইয়ারা তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপরে আসি ভাইয়া আমাদের পরবর্তী যে টপিকটা আমি একই সাথে তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে মৌলসমূহের বিশেষ নাম। তোমরা যদি একটু পরের পেজে যাও, পরের পেজে না, দুই একটা পৃষ্ঠা যদি উল্টাও, আমি যদি বলি 73 পেজে যদি যাও তাহলে দেখবা বিভিন্ন গ্রুপে মৌলগুলোর বিশেষ নাম, অর্থাৎ ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, তারপর হচ্ছে হ্যালোজেন যারা আছে, সো এগুলো আমরা একটু জানতে হবে। অবস্থান্তর মৌল এগুলো সম্পর্কে আমাদের একটু আমরা এখন মানে হচ্ছে জানবো। এটার সাথে সাথে যদি আমরা ওই অংশটুকু কভার করে ফেলি তাহলে কিন্তু আমাদের এমসিকিউতে দেখবা অনেকটাই সুবিধা হবে, প্লাস আমাদের সৃজনশীলও কিন্তু সুবিধা হবে। সো এখন তাহলে আমাদের যে টপিকটা বিভিন্ন গ্রুপে মৌলগুলোর বিশেষ নাম। শুরুতে দেখো তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে ভাইয়া ক্ষার ধাতু। শুরুতে কি লেখা আছে? ক্ষার ধাতু। বলো তো ভাইয়া ক্ষার ধাতু কোনগুলা? আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি, তোমরা বলবা যে ভাইয়া গ্রুপ 1 এ যতগুলা মৌল আছে সবগুলো হইছে কিন্তু ক্ষার ধাতু। ঠিক আছে, মানতেছি, কিন্তু গ্রুপ 1 এ এই জায়গাতে কিন্তু একজন সাহেব আছে, তার নাম কি? হাইড্রোজেন। কি নাম? হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন ছাড়া বাকি থাকে কয়টা? গ্রুপ 1 এ কিন্তু ভাইয়া 60টা মৌল আছে, তাহলে হাইড্রোজেন ছাড়া বাকি থাকে 6টা মৌল। কয়টা মৌল? 6টা মৌল। তাহলে মনে রাখবা হাইড্রোজেন বাদে বাকি 6টা মৌলকে ক্ষার ধাতু বলে। খেয়াল করো, বুঝছো? তাহলে কি বলছে? হাইড্রোজেন বাদে বাকি যে 6টা আছে এই 6টা মৌলকে কি বলে? ক্ষার ধাতু বলে। এটা একটু তোমার মাথায় রাখতে হবে। এখন তোমার হচ্ছে এমসিকিউ বলো, সৃজনশীল বলো, সব ক্ষেত্রে কিন্তু একটা জিনিস এসে থাকে যে তোমার আসলে কিন্তু ক্ষার ধাতুর সিরিয়াল গুলো একটু জানতে হবে। হাইড্রোজেন পরে কি? লিথিয়াম, তারপর কি? সোডিয়াম, পটাশিয়াম। সো এটা একটু তোমার জানতে হবে। এখন তোমরা অনেকে বলবা ভাইয়া এগুলা কেমনে মুখস্থ রাখবো? এগুলা মুখস্থ রাখার ছন্দ আছে। কি আছে ভাইয়া? ছন্দ আছে। তুমি চাইলে ছন্দ আকারে কিন্তু মুখস্থ করতে পারো। যেমন আমি যদি বলি যে এই ক্ষার ধাতুর ক্ষেত্রে হাইলিনাকে তোমার কি জানি মানে রুবি সাজাবে ফ্রান্সে, আমি আসলে কিন্তু এইভাবে ছন্দ আকারে মুখস্থ করতে আমি পছন্দ করি না। জাস্ট আমি কিন্তু সিরিয়ালি মুখস্থ করছি, কিন্তু অনেকে হয়তোবা মুখস্থ করতে তোমাদের সমস্যা হইতে পারে। সো এই জন্য তোমরা একটা কাজ করবা, মানে হচ্ছে গুগল ক্রোমে যাবা, ক্রোমে যাওয়ার পরে সার্চ দিবা যে পর্যায় সারণীর ছন্দ বা মৌলগুলো মনে রাখার টেকনিক বা ছন্দ, দেখবো অনেক কিছু আসবে, তুমি যেভাবে মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি আসলে এভাবে মুখস্থ করি না, আমি যেটা বললাম সত্যি কথাই বলতেছি, আমি সিরিয়ালি মুখস্থ করছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো যে ক্ষার ধাতুর যে মৌলগুলা, যে কয়টা মৌল আছে হাইড্রোজেন বাদে, সো আমি বলতে পারি যে হাইড্রোজেন মানে বাদে বাকি যতগুলো আছে, কয়টা আছে বাকি? 6টা। এই 6টা মৌলকে বলা হয় কিন্তু তোমার ক্ষার ধাতু। তাহলে এটা মনে রাখার সিস্টেম কি? হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, এভাবে তুমি মনে রাখতে পারো। অন্য আরো অনেক সিস্টেম আছে। এরপরে আসে তাহলে এই যে গ্রুপ 1, সো গ্রুপ 1 এ যারা আছে, এটা হইছে কিন্তু ভাইয়া গ্রুপ 1। তাহলে গ্রুপ 1 এ যারা আছে তাদেরকে বলা হয় তোমার ক্ষার ধাতু। এরপর আসি ভাইয়া দেখো গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 এ এই যে কয়টা মৌল আছে? 6টা না? এই 6টা মৌলকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। কি ধাতু? মৃৎ ক্ষার ধাতু। ওকে, সো মৃৎ ক্ষার ধাতু, এটা একটু মাথায় রাখবা। এটা কিন্তু তোমার গ্রুপ 2 এ, এটা মানে হচ্ছে গ্রুপ 2 এ। এখানে কয়টা মৌল? এখানেও কিন্তু ভাইয়া তোমার 6টি মৌল। এইটা একটু মনে রাখবা। ঠিক আছে, তাহলে গ্রুপ 1 গেল। গ্রুপ 1 এ কিন্তু আমরা জানি হচ্ছে কিন্তু ক্ষার ধাতু আছে, টোটাল হয়েছে কিন্তু 6টা। মনে রাখার সিস্টেম হচ্ছে কি? যে হাইলিনা মানে হচ্ছে রুবিকে সাজাবে ফ্রান্সে। আবার গ্রুপ 2 হইছে কিন্তু মৃৎ ক্ষার ধাতু। তুমি এটা মনে রাখতে পারো যে বিরিয়ানি, মোগলাই,
কাবাব সরিয়ে বাটিতে রাখো, এভাবে তুমি মনে রাখতে পারো। আমি আসলে এইভাবে মুখস্থ করি নাই, ঠিক আছে, যার কারণে আমি কিন্তু ছন্দ পারতেছি না, বা ছন্দ কিন্তু আমি জাস্ট বললাম দেখে আমি তোমাদের সাথে বলতেছি, কিন্তু আমি এইভাবে মুখস্থ করি না। ওকে, সো তোমরা একটু নেটে সার্চ দিবা তাহলে কিন্তু পেয়ে যাবা। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে কিন্তু ক্ষার ধাতু, যা হচ্ছে কিন্তু গ্রুপ 1 এ, আর হচ্ছে কিন্তু মৃৎ ক্ষার ধাতু। এরপর দেখো আমাদের আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে কিন্তু মুদ্রা ধাতু বলা হয়। বলতো কত নাম্বার গ্রুপ বলতো ভাইয়া? যে মুদ্রা ধাতু বলতে পারো? যে গ্রুপ 11তে, খেয়াল করো, এই যে গ্রুপ 11 আছে, এই গ্রুপ 11 কে বলা হয় তোমার মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু, দেখো খেয়াল করো, মুদ্রা ধাতু কয়টা বলতো? তোমরা বলবা ভাইয়া আপনি বলছেন যে গ্রুপ 11, গ্রুপ 11তে যারা আছে তারাই হয়েছে কিন্তু মুদ্রা ধাতু। তাহলে আমরা তো দেখতে পারতেছি যে গ্রুপ 11তে 4টা মৌল আছে, তাহলে অবশ্যই মুদ্রা ধাতু 4টা না। মুদ্রা ধাতু কিন্তু ভাইয়া 4টা না। তার আগে আমি একটু বলে রাখি যেখানে কি কি আছে: কপার, সিলভার, গোল্ড, রন্টজেনিয়াম। এই যে গ্রুপ 11তে তোমার যে মৌলগুলো আছে, কপার, একটু দেখো খেয়াল করো, কপার আছে, দেন আছে কি সিলভার আছে, কপার, সিলভার, গোল্ড আছে, তারপর হচ্ছে কি ভাইয়া রন্টজেনিয়াম আছে। আমি বাংলায় লিখে দিলাম রন্টজেনিয়াম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো গ্রুপ 11তে কিন্তু ভাইয়া এই 4টা মৌল আছে, তাহলে মনে রাখবা এই রন্টজেনিয়াম বাদে বাকি যে 3টা মৌল আছে, কপার, সিলভার, গোল্ড, এই 3টা মৌলকে বলা হয় তোমার মুদ্রা ধাতু। মনে থাকবে? তাহলে মুদ্রা ধাতু কোনগুলো ভাইয়া? কপার, সিলভার, গোল্ড। কোনগুলা? কপার, সিলভার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড। কিন্তু গ্রুপ 11তে কিন্তু টোটাল 4টা মৌল আছে, কপার, সিলভার, গোল্ড, রন্টজেনিয়াম। এই রন্টজেনিয়াম বাদে বাকি 3টা মৌলকে বলা হয় তোমার মুদ্রা ধাতু। জান? এরপর আসি ভাইয়া, আমাদের এখন কি জানতে হবে? এখন আমাদের কিন্তু জানতে হবে হ্যালোজেন গ্রুপ। সো এটা তো একেবারে সিম্পল, তোমরা কিন্তু জানো যে ভাইয়া গ্রুপ 17তে যারা আছে তাদেরকে বলা হয় হ্যালোজেন ধাতু, মানে হচ্ছে মৌল। সো এই হয়েছে কিন্তু হ্যালোজেন গ্রুপ, গ্রুপ 17। গ্রুপ 17তে যারা আছে, ওকে, তাহলে কি কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এমনিতেই তোমরা পারবা, এগুলো তোমরা এমনিতেই পারবা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এগুলো আসলে পড়তে হয়ে যাবে। আর গ্রুপ 18তে তোমরা তো জানো হচ্ছে কিন্তু নিষ্ক্রিয় মৌল কিন্তু ওদের বলা হয়। এই নিষ্ক্রিয় মৌল সম্পর্কে আমি তোমাদের সাথে পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। ওকে, সো আমি আশা করি যে এই ক্ষার ধাতু কারা, মৃৎ ক্ষার ধাতু কারা, মুদ্রা ধাতু, হ্যালোজেন কারা, এগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা কথা বলি ভাইয়া, এই যে মুদ্রা ধাতু, যে এই মুদ্রা ধাতু কি কি আমি যেদিন বললাম তোমাদেরকে, এটা মনে রাখার একটা টেকনিক আছে যে কোথায় ছিল সোনা। এই যে লাইনটা কোথায় ছিল, দেখো খেয়াল করো, কোথায় ছিল সোনা, এটার মাধ্যমে তুমি কিন্তু মুদ্রা ধাতুর কয়টা মৌল, মুদ্রা ধাতুতে আমরা জানি 3টা মৌল আছে, এই 3টা মৌল কিন্তু তুমি মুখস্থ রাখতে পারবা। হ্যাঁ, দেখো খেয়াল করো, আমি যদি বলি যে কোথায় ছিল সোনা, যে এই যে ক দ্বারা কি বোঝায় ভাইয়া? ক দ্বারা মূলত হচ্ছে কিন্তু কি বোঝায় ভাইয়া? কপার, কপার। তারপর ছ দ্বারা কি বোঝায়? সিলভার, কপার, সিলভার। আর সোনা মানে কি? সোনার ইংরেজি কি? গোল্ড। তাহলে কপার, সিলভার, গোল্ড। দেখছো? সো তুমি কিন্তু এই ছন্দ মুখস্থ করে তোমার হচ্ছে পর্যায় সারির মৌলগুলোকে একটু মুখস্থ রাখতে পারো তুমি, ঠিক আছে? কোথায় ছিল সোনা, কোথায় ছিল সোনা, এই লাইনটা যদি মনে থাকে তাহলে তুমি মুদ্রা ধাতু যে কয়টা মৌল আছে সবগুলো মৌলের কিন্তু নাম তুমি বলতে পারবা। ওকে, সো আমাদের এতটুকু ডান। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার অবস্থান্তর মৌল। কি? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি, বা এগুলো আসলে কি কাজ করে, এই অবস্থান্তর মৌল সম্পর্কে তোমাদের ইন্টারমিডিয়েটে এইচএসসি লেভেলে কিন্তু ইন ডিটেইলস আলোচনা করছে, ঠিক আছে? কিন্তু তোমাদের ক্ষেত্রে একটু শর্টকাটে আলোচনা করছে, তারপর এখান থেকে এমসিকিউ থাকে। মনে রাখবা অবস্থান্তর মৌলগুলা রঙিন যৌগ গঠন করে। ভাইয়া কি করে? রঙিন যৌগ গঠন করে থাকে, এটা একটু মাথায় রাখবা যে অবস্থান্তর যারা মৌলগুলা, এগুলো হচ্ছে কিন্তু তোমার রঙিন যৌগ গঠন করে থাকে। এখন আসি যে বলতে পারো অবস্থান্তর মৌলগুলা ভাইয়া তাহলে কোনগুলা? পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত কি বলেছি ভাইয়া? যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত অবস্থান্তর মৌল কারা? যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যতগুলা মৌল আছে এগুলোকে বলা হয় তোমার অবস্থান্তর মৌল, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো, যেহেতু তোমরা এসএসসি তে পড়তেছো, এসএসসি এর ক্ষেত্রে একটা লেভেল থাকে। লেভেল বলতে আমি যদি বলি যে হাইড্রোজেন থেকে শুরু করে, মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 থেকে শুরু করে পারমাণবিক সংখ্যা 30 এর ভিতরে, মানে 30টা মৌল তোমাদেরকে মুখস্থ করতে বলে, ঠিক আছে? এর বাড়তি বললে কোনো সমস্যা নাই, তোমাদেরই কিন্তু ভালো হবে। তুমি যদি খেয়াল করো ভাইয়া গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, এখানে একটু যদি ভালো করে বইয়ের দিকে খেয়াল করো, যে এখানে কিন্তু স্ক্যান্ডিয়াম আছে, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ আছে কিনা বলো?
দেখো তো, অর্থাৎ তুমি যদি খেয়াল করো, আমি বলেছি যেহেতু তোমরা এসএসসি তে পড়তেছো, তার মানে তোমাদের 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা পর্যন্ত যতগুলা মৌল আছে তাদেরকে একটু জানতে হবে, আবার তাদের পারমাণবিক ভরটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার ভিতরে কিন্তু তুমি যদি দেখো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত টোটাল 21 পারমাণবিক সংখ্যা থেকে তোমার হচ্ছে 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ওই কয়টা মৌল আছে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক আছে কিনা। সো এই স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এগুলো কিন্তু অবস্থান্তর মৌল, এটা একটু মাথা রাখতে হবে। কেন? তুমি অবশ্যই তুমি যদি এখন গাইড এখন খোলো, তারপর কিন্তু তুমি দেখতে পারবা যে নিচের কোনটি অবস্থান্তর মৌল একটু দেখো তো, তার ভিতরে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম কোনটা আছে দেখো তো। হ্যাঁ, সো এই এমসিকিউ গুলো কিন্তু আসে, এই এমসিকিউ গুলো কিন্তু আসবে। সো এই অবস্থান্তর মৌলটা কিন্তু ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে আবার ইগনোর করো না তোমরা। ওকে, সো আমি আশা করি যে অবস্থান্তর মৌল কারা কিভাবে মনে রাখবা, সো আমি বলে দিলাম তোমাদেরকে। এখন বলতে পারো ভাইয়া তাহলে এই স্ক্যান্ডিয়ামের নিচে যে যতগুলো মৌল আছে ওগুলো আসলে তোমরা কতগুলো মৌল মুখস্থ করতে পারবা? আহামরি তো পারবা না। সো এসএসসির ক্ষেত্রে একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত মুখস্থ রাখলেই হয়, কারণ এর বাইরে কিন্তু ওরা কোশ্চেন করে না, হয়তো বা মাঝে মধ্যে দুই একটা দিয়ে দিতে পারে। আচ্ছা, সো এই গেল হচ্ছে কিন্তু আমাদের ভাইয়া বিভিন্ন গ্রুপে মৌলগুলোর বিশেষ নাম। তাহলে 1 নাম্বার গ্রুপে হচ্ছে ক্ষার ধাতু, 2 নাম্বার গ্রুপে মৃৎ ক্ষার ধাতু, 17 নাম্বার গ্রুপে হ্যালোজেন, তারপর গ্রুপ নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া 11। এখানে 3টা মৌল আছে যাদেরকে বলা হয় মুদ্রা ধাতু। কেমনে মনে রাখবে বলো তো ভাইয়া, বলো কমেন্টে একটু জানিও। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমরা এই টপিকটা এখন একটু জানবো, ঠিক আছে? আমি কি বলেছি ভাইয়া, এখন আমরা কিন্তু যেটা জানবো সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন দেখো, এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা তোমার শর্টকাট টেকনিক শিখাবো। হ্যাঁ, দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, জাস্ট তোমাদেরকে ভাইয়া একটা শর্টকাট টেকনিক শিখাবো এই মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে। দেখো, তোমাদের কিন্তু মৌলের পর্যায়বৃত্ত ধর্মের টোটাল 6টা টপিক আছে। কয়টা? 6টা টপিক, মানে 6টা বিষয় কিন্তু এখানে আছে। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আছে কিনা? হ্যাঁ, সো এই 6টাকে তুমি কিভাবে শর্টলি মনে রাখতে পারবা, সো এটা আমি এই টেকনিকটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তার আগে আমি যদি বলি ভাইয়া, পর্যায় সারণীর তুমি যদি এটা হচ্ছে কিন্তু বাম পাশ, ওইটা হচ্ছে কিন্তু ডান পাশ। বাম পাশে যারা আছে এদেরকে বলা হয় কিন্তু তোমার ধাতু, আর ডান পাশে যারা আছে ওদেরকে বলা হয় তোমার অধাতু। ধাতু কি করে থাকে? ইলেকট্রন ছাইড়া দেয়, আর অধাতু কি করে থাকে? ইলেকট্রন গ্রহণ করে। এই ছাড়া বা গ্রহণ করা, এটা আমি কিন্তু তোমাদের সাথে পঞ্চম অধ্যায়ের পরবর্তী অধ্যায় কিন্তু তোমাদের সাথে ইন ডিটেলস আলোচনা করব। ওকে, সো আপাতত আমি দেখো এখানে যতটুকু যা লেখা আছে তার ভিতরে আমি অন্তর্ভুক্ত থাকতেছে। দেখো, তাহলে পর্যায় সারণীর শুরুর দিকে যারা আছে আমি বলছি এদেরকে বলা হয় ধাতু, আবার এই যে দেখো মানে ডানে যারা আছে তাদেরকে বলা হয় কিন্তু অধাতু। তাহলে পর্যায় সারণীর তুমি যদি ভাইয়া বাম থেকে ডানে যাও, তাহলে তোমার প্রথম প্রশ্ন, ধাতব ধর্ম বাড়ে না কমে বলো তো? বলো, পর্যায় সারণীর তুমি যদি বাম থেকে ডানে যাও ধাতব ধর্ম বাড়ে না কমে? আমি কিন্তু বলেছি পর্যায় সারণীর বামে যারা আছে ওরা হচ্ছে কিন্তু তোমার ধাতু, আর পর্যায় সারণীর ডানে যারা আছে ওরা হয়েছে কিন্তু ভাইয়া তোমার অধাতু। তাহলে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে অবশ্যই এই যে ধাতু মানে ধাতব, হ্যাঁ, ধাতব ধর্ম অবশ্যই কমবে। তাহলে কি বাড়বে? অধাতু বাড়বে, মানে অধাতব ধর্মটা কিন্তু বাড়বে। আচ্ছা, এটা আমি শর্টকাটে তোমাদেরকে শিখিয়ে দেবো। এরপরে আসি কিন্তু ভাইয়া পরমাণুর আকার বলতে কি বোঝাচ্ছে? দেখো, আমি যদি একটা সোডিয়াম নিই, দেখো খেয়াল করো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি 11। একটু ইলেকট্রন বিন্যাস করি, খেয়াল করো। সো প্রথম কক্ষপথে আমরা জানি 2টা, পরের কক্ষপথে কয়টা? সর্বোচ্চ বসে হয়েছে কিন্তু 8টা। সো 8 আর 2 হয়েছে কিন্তু ভাইয়া 10, বাকি থাকে একটা, এই একটা আমি বসাই দিলাম। এটা হচ্ছে কিন্তু সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 11। ফাইন। সো সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, এই লিথিয়াম, দেন হচ্ছে কিন্তু সোডিয়াম। অপরদিকে এইখানে কিন্তু ভাইয়া ক্লোরিন আছে একেবারে ডানে। সো ক্লোরিনের আমি একটা ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু ভাইয়া 17, রাইট? তাহলে প্রথম কক্ষপথে দেখো, খেয়াল করো, প্রথম কক্ষপথে হচ্ছে কিন্তু 2টা, পরেরটা হয়েছে কত? পরেরটা হয়েছে কিন্তু তোমার 8টা, 8 আর 2 হয়েছে কিন্তু তোমার 10, বাকি থাকে 7টা। এই 7টা কিন্তু মৌল আমি এই জায়গাতে দিয়া দিলাম। হ্যাঁ, এটা হয়েছে কিন্তু তোমার ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কিন্তু 17। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতেছি যে ভাইয়া তুমি সোডিয়ামের দিকে তাকাও এবং ক্লোরিনের দিকে তাকাও, মানে এখানে কোনো কি পার্থক্য তুমি দেখতে পারতেছ?
দেখো ভালো করে লক্ষ্য করো, কোনো কি এই জায়গাতে পার্থক্য দেখতে পারতেছো? বা এখানে কি পরমাণুর আকারটা কারো কম কারো কি বেশি হয়েছে? তোমরা নিঃসন্দেহে বলবা যে ভাইয়া এখানে সোডিয়ামের এখানে আপনি 3টা শক্তি স্তর রাখছেন, আর ক্লোরিনেরও তো তিনটা শক্তি স্তর রাখছেন, তাহলে এখানে তো কোনো আকারের পরিবর্তন হয় নাই। কিন্তু আমি বলবো পরিবর্তন হয়েছে। এভাবে আসে পর্যায় সারি বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার বাড়ে না কমে? হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো তাহলে এইখানে ভালো করে যদি লক্ষ্য করো, আমরা যদি এই দিক বিবেচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পারতেছি, আমি যদি পর্যায় সারির একেবারে বামের একটা মৌল নিই, একেবারে ডানের একটা মৌল নিই, পরমাণুর আকারের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন হয়েছে খেয়াল করো। দেখো আমি কিন্তু এর আগের অধ্যায়ে আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করছিলাম যে ভাইয়া তুমি যে কোনো মৌল নিয়ে কাজ করো না কেন, ওই মৌলের অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, ওর প্রোটন সংখ্যাও তত এবং ওর ইলেকট্রন সংখ্যাও তত, রাইট? দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ওর ইলেকট্রন আছে কয়টা? এখানে 11। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন থাকে, যা এর আগের অধ্যায়ে ডিটেইলসে আলোচনা করছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে, রাইট? দেখো সো এখানে কিন্তু তোমার কি থাকে? এই জায়গাতে কিন্তু মানে এই নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আমরা জানি প্রোটন থাকে। তাহলে আমরা বলতে পারি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা এবং ওর ইলেকট্রন সংখ্যাও 11টা। কেন 11টা আর কেন এটা 11 মানে হচ্ছে 11টা আছে, এটা কিন্তু আমি এর আগের অধ্যায়ে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা সবাই জানো। যদি ক্লাস না দেখে থাকো, রিফাত একাডেমি আমার এই ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করবা, ভিডিও অপশনে যাবা, একটু নিচের দিকে যাবা, তাহলে কিন্তু তোমরা ক্লাসগুলা দেখতে পারবা। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি কিন্তু বলতে পারি যে ভাইয়া এই সোডিয়ামের 11টা প্রোটন, মানে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে 11টা প্রোটন, এই 11টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, কারণ প্লাস মাইনাসের আকর্ষণ করে। আবার সেম ভাবে ক্লোরিনের 17টা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আছে, এই 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। এবং এই সোডিয়ামের শক্তি স্তর 3টা, ক্লোরিনের শক্তি স্তর কিন্তু 3টা। তাহলে এখানে পার্থক্যটা কি হইলো? এখানে অবশ্যই পার্থক্য হয়েছে, কারণ মনে রাখবা এই জিনিসটা কিন্তু ভাইয়া মনে রাখবা যে প্রোটন সংখ্যা যত বেশি হবে, প্রোটন সংখ্যা যত বেশি হবে, ও কিন্তু ইলেকট্রনের আকর্ষণ করার ক্ষমতাও কিন্তু ওর বেশি হবে। আর ইলেকট্রনকে যদি আকর্ষণ করে মানে করার যদি ক্ষমতা বেশি থাকে, তাহলে ইলেকট্রনগুলো থাকে কোথায়? শক্তি স্তরে। তাহলে ওই শক্তি স্তরগুলোও কিন্তু ভাইয়া এই নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। আমার কথা বুঝছো? কি বলেছি? ধরো এখানে তোমার সোডিয়ামের প্রোটন আছে 11টা, আর ক্লোরিনের প্রোটন আছে কিন্তু ভাইয়া তোমার 17টা। তাহলে আমি তোমার কাছে প্রশ্ন রাখতেছি, তাহলে কে আকর্ষণ মানে এখানে কার আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি বলো তো? নিঃসন্দেহে আমি বলতে পারি অবশ্যই ভাইয়া ক্লোরিন। এই ক্লোরিনের আকর্ষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে ক্লোরিন যদি আকর্ষণ করার ক্ষমতা বেশি থাকে, তার মানে অবশ্যই এই যে ইলেকট্রন গুলোকে কাছের দিকে টাইনে আনবে। আর যদি ইলেকট্রন গুলো কাছের দিকে আসতে চায়, অবশ্যই এই যে শক্তি স্তর গুলো যেগুলো আছে, শক্তি স্তরে কিন্তু ভাইয়া তোমার কাছাকাছি চলে আসবে, রাইট? সো আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে মনে রাখবা প্রোটন সংখ্যা যত বেশি হবে, এই তোমার হচ্ছে শক্তি স্তর কিন্তু কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? এই কারণে এই ক্লোরিনের প্রোটন সংখ্যা কিন্তু সোডিয়ামের চেয়ে বেশি, এজন্য কিন্তু এই নিউক্লিয়াস গুলো কাছাকাছি চলে আসে, হয়তো আমরা দেখতে পারি না। ঠিক আছে? কিন্তু কাছাকাছি চলে আসে। এই জন্য মনে রাখবা পর্যায় সারণী তুমি যদি বাম থেকে ভাইয়া ডানের দিকে যাও, তাহলে কিন্তু তোমার যে পরমাণুর আকারটা আস্তে আস্তে কমবে। ঠিক আছে? আমি কি বলেছি? পরমাণুর যে আকারটা আছে, পরমাণুর আকার বলে, বা এটাকে তুমি বলতে পারো ভাইয়া পরমাণুর ব্যাসার্ধ। ঠিক আছে? ব্যাসার্ধ বলতে পারো বা আকারও বলতে পারো। তুমি যদি ভাইয়া বাম থেকে ডানে যাও, আস্তে আস্তে বাম থেকে যদি ডানে যাও, তাহলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কিন্তু কমবে। এটা একটু তোমার মাথা রাখতে হবে। ওকে, এখন তাহলে একটু ছোট করে আলোচনা করলাম। এছাড়াও তড়িৎ ঋণাত্মকতা আছে, ইলেকট্রন আসক্তি আছে, এগুলো সৃজনশীল ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করবো। এখন আমরা একটু শর্টকাটটা শিখবো, যাতে করে আমাদের ফুল এমসিকিউটা কভার হয় এবং আমরা যখন সৃজনশীল গুলো করা শুরু করব তখন যেন আমাদের সুবিধা হয়। আমাদের এখানে টোটাল টপিক হয়েছে কিন্তু ভাইয়া 6টা। শুরুতে আসে কিন্তু ভাইয়া প্রথমে আমি একটু মিল করে তোমাদেরকে পড়াতে চাচ্ছি। দেখো আমি একটু ভাইয়া তোমাদেরকে মিল করে আমি পড়াবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই অংশটুকু একটু মুছে দিই, যাতে করে আমার এখানে তো জায়গা নাই, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে শুরুতে এইখানে ধাতব ধর্ম, দেখো খেয়াল করো, ধাতব ধর্ম বলো তো ভাইয়া, তুমি যদি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে যাও, তাহলে ধাতব ধর্ম বাড়বে না কমবে? আবার পর্যায় সারণীর যদি তুমি উপর থেকে নিচে আসো, উপর থেকে নিচে আসো, তাহলে বাড়বে না কমবে? মনে রাখবা। দেখো একটু খেয়াল করো, ধাতব যে ধর্মটা পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তুমি জানো যে ধাতব ধর্মটা আস্তে আস্তে কমবে, কারণ বাম দিকে ধাতু থাকে, ডান দিকে অধাতু থাকে। তাহলে অবশ্যই কিন্তু ভাইয়া কমে, বা এটা আমি লিখতে পারি কমে বা কমবে। তাহলে উপর থেকে নিচে আসলে যদি এটা কমে, অবশ্যই এটা বাড়বে।
ওকে, এই গেল হচ্ছে কিন্তু তোমার ধাতব ধর্ম। এর সাথে কিন্তু মিল আছে ভাইয়া পরমাণুর আকারটা, পরমাণুর আকার, বা আমি এটাকে বলতে পারি ভাইয়া ব্যাসার্ধ বলতে পারি, পরমাণুর ব্যাসার্ধ বলতে পারি বা আকারও বলতে পারি। তুমি যদি পর্যায় সারণী বাম থেকে ডানে যাও, পরমাণুর আকারটা কি আস্তে আস্তে কমবে, যা আমি কিন্তু এর আগে দেখাইছি। তাহলে এখানে কিন্তু ভাইয়া কমবে, আমি কিন্তু লিখতে পারি কি ভাইয়া, এখানে কিন্তু তোমার কমবে। উপর থেকে নিচে আসলে অবশ্যই বাড়বে। ওকে, এরপর আসি, এই দুইজন কিন্তু বন্ধু, বন্ধু বোঝো, মানে ওর সাথে কিন্তু ওর মিল আছে, দেখো তো খুব ভালো একটা মিল আছে, ওদের ভিতরে ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখন বাকি আছে আর 4 জন, ওই 4 জনের সাথে আবার একটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে আমি একটু বলি। এরপর আসছে কিন্তু ভাইয়া অধাতব ধর্ম, অধাতব ধর্ম। খেয়াল করো ভাইয়া, তুমি যদি পর্যায় সারণী বাম থেকে ডানে যাও, দেখবা অধাতব ধর্মটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে আমি কিন্তু বলতে পারি বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কিন্তু বাড়বে, উপর থেকে নিচে আসলে অবশ্যই এটা কমবে। এটা বাড়লে এটা এমনি কমবে, আবার এটা কমলে ওটা বাড়বে। সিম্পল ব্যাপারটা। এরপর আসে কিন্তু ভাইয়া তোমার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কিন্তু ভাইয়া তোমার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বাড়বে, উপর থেকে নিচে আসলে কিন্তু ভাইয়া তোমার কমবে। ওকে, ওরা কিন্তু বন্ধু, এই জন্য ও যা ও তা, ব্যাপারটা সিম্পল। এবার আসছে কিন্তু ভাইয়া ইলেকট্রন আসক্তি, বলো তো ভাইয়া তাহলে কি হবে? ইলেকট্রন আসক্তি পর্যায় সারণী তোমার বাম থেকে ডানে গেলে অবশ্যই বাড়বে, আর এটা অবশ্যই কিন্তু কমবে। কি মিল খুঁজে পাইছো এখন বলো? এই জায়গাতে কি মিলটা পাইছো ভাইয়া? ওকে, এরপর আরেকটা আছে ভাইয়া আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। তাহলে দেখো পর্যায় সারণী তুমি যদি ভাইয়া বাম থেকে ডানে যাও, আয়নীকরণ শক্তিটা বাড়বে, আর এটা কিন্তু ভাইয়া তোমার কমবে। এই হয়েছে কিন্তু তোমার, আমি মিলটা দেখাইয়া দিলাম। ওকে, সো এই দুইজন হয়েছে কিন্তু বন্ধু, আবার এই 4 জন হয়েছে কিন্তু বন্ধু। সো আমি আশা করি এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটা যদি তোমরা লিখে রাখো, পরীক্ষার আগে একটা নজর তুমি দেখে যাবা, তাহলে দেখবা তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে, মানে সবকিছু তোমার কিন্তু মনে পড়বে। আর এটা কিন্তু তোমার শুধু এমসিকিউতে না, এটা কিন্তু তোমার সৃজনশীলও লাগবে। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই এতটুকু টপিক মানে শুরু থেকে এই পর্যন্ত যা যা আলোচনা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের বাকি থেকে 2টা টপিক থাকে। একটা হচ্ছে কি, যে মৌলগুলা, এই যে মৌলগুলা তোমার হচ্ছে কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত, অর্থাৎ গ্রুপ নাম্বার বের করা, পর্যায় নাম্বার বের করা। সো এই একটা টপিক থাকে, এবং তোমাদের বইয়ের একেবারে আমি যদি বলি ভাইয়া শেষের দিকে থাকে কি, যে পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগ। অর্থাৎ এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করো, ওই যে দেখো হাইড্রোজেনের সাথে কিন্তু হ্যালোজেনের গ্রুপের কিন্তু বিক্রিয়া দিবে, ফ্লোরিনের সাথে বিক্রিয়া দিবে, ক্লোরিনের সাথে কিন্তু বিক্রিয়া দিবে। সো আমাদের কিন্তু এখন এই 2টা অংশ আছে। সো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি এই 2টা অংশ তোমাদের সাথে ইন ডিটেইলস আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউতে আসে ভাইয়া, তুমি কিভাবে পর্যায় বের করবা এবং তুমি কিভাবে গ্রুপটা বের করবা, যে এই মৌলটা কোন গ্রুপে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত, একেবারে সিম্পল, সহজে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো আজকে ক্লাসটা অনেকটা লম্বা হয়েছে, তাই আজকে আমি এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ইনশাআল্লাহ প্রতিটা অধ্যায়ের উপর কিন্তু তোমরা ক্লাস পাবা। সাথেই থাইকো রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। দেখা হচ্ছে ভাইয়ারা পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।